হ্যালো স্টুডেন্টস, বেসিক ইলেকট্রিসিটি সেকেন্ড ক্লাস। লাস্ট ক্লাসে আমরা বেসিক ইলেকট্রিসিটিতে ইলেকট্রন থিওরি নিয়ে বিস্তারে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব চার্জ এন্ড লিমিট অফ চার্জ। মোটা কথা হলো, আমরা লাস্ট ক্লাসে লক্ষ্য করেছিলাম যে প্রত্যেক ইলেকট্রন ইন অ্যান অ্যাটম কন্টেইনস অ্যান অ্যামাউন্ট অফ চার্জ 1.6 into 10 to the power minus 19 coulomb নেগেটিভ চার্জ। একটা প্রোটন সেম চার্জ বাট পজিটিভ। আমাদের লাস্ট ক্লাসের যে বক্তব্যটা মূল যে বিষয়টা আমাদের আলোচনায় উঠে এসেছিল যে কোন মেটেরিয়াল কন্ডাক্টর হবে নাকি নন কন্ডাক্টর হবে নাকি সেমিকন্ডাক্টর হবে, সেটা ডিপেন্ড করে সেই মেটেরিয়ালটায় যে অ্যাটম রয়েছে সেই অ্যাটমের লাস্ট অরবিটের ইলেকট্রনের সংখ্যা। যেমনটা লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল, যদি লাস্ট অরবিটের ইলেকট্রনের সংখ্যা 4 হয় তাহলে সেটা সেমিকন্ডাক্টর ফ্যামিলি। লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা যদি 4 এর কম হয় তাহলে দে আর সিম্পলি কন্ডাক্টর, যেমন অ্যালুমিনিয়াম, কপার এটসেট্রা। এবং লাস্ট অরবিটের ইলেকট্রন সংখ্যা যদি মোর দ্যান 4 হয়, 4 এর বেশি হয়, তাহলে সেগুলো হচ্ছে নন কন্ডাক্টর অথবা ইনসুলেটর ফ্যামিলি। আমরা এটাও লক্ষ্য করেছিলাম যে প্রত্যেক মেটেরিয়ালের মধ্যে যেমন ইলেকট্রন থাকে, কিন্তু সব মেটেরিয়াল কারেন্ট কন্ডাক্ট করতে পারে না বিকজ অফ দেয়ার অ্যাটমিক স্ট্রাকচার। কন্ডাক্টর যারা তাদের লাস্ট যে অরবিট, লাস্ট অরবিটের যে ইলেকট্রন গুলো রয়েছে, বেসিক্যালি লাস্ট অরবিটের ইলেকট্রন গুলোকে ভ্যালেন্স ইলেকট্রন নামে ডাকা হয়। ভ্যালেন্স ইলেকট্রন, এই ভ্যালেন্স ইলেকট্রন যে সেলে রয়েছে লাস্ট, সেই সেল যদি তাদের নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে তাহলে তারা কন্ডাক্টর ফ্যামিলি। এবং এর দূরত্ব যদি অত্যন্ত কম হয়, মানে নিউক্লিয়াসের একদম কাছাকাছি হয়, তাহলে তারা নন কন্ডাক্টর অথবা ইনসুলেটর ফ্যামিলিতে বিলং করে। আজকে আমরা আলোচনা করব চার্জ অফ ইলেকট্রন। তো যথারীতি আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। তোমরা নিশ্চিতভাবে ভাবছো যেটা অ্যাকচুয়ালি কতটা আর এর কোনো কাজ করার ক্ষমতা আছে কিনা। তো তোমাদেরকে জানিয়ে রাখি, ফিগারটা 1.6 into 10 to the power minus 19, এটা 1.6 একটু যদি ইমাজিন করে বুঝতে পারবে, 1.6 যদিও এই চার্জটা মাইনাস, এটা জাস্ট এর ডাইরেকশন। 1.6 কে একের পরে 19টা শূন্য দিয়ে ভাগ করলে 90, 19টা শূন্য এবং 19টা শূন্য দিয়ে ভাগ করলে যেটা যে সংখ্যাটা পাওয়া যায় 0.0000000 করতে করতে 18টা শূন্য, তারপরে 1.6 এত ভাবছো অ্যাকচুয়ালি এটা কত জানি না, যেটা অত্যন্ত 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 কম, অত্যন্ত কম। তাহলে এই চার্জ দিয়ে কি আদেও কাজ করা সম্ভব না? একটা ইলেকট্রনের চার্জ দিয়ে কোনো রূপ জল গরম করা সম্ভব নয়, জল গরম বলতে কোনো কাজ করা সম্ভব নয়। তাহলে কিভাবে এই চার্জটাকে কাজে লাগানো যেতে পারে? দেখো, আমরা যখন খাবার, ধরো ভাত, ঠিক আমাদের ভাত খেলে পেট ভরে যায়, কিন্তু তোমাকে যদি একটা ভাত খাওয়া হয়, একটা চালের দানা যদি তোমাকে খাওয়ানো হয়, তোমাকে পেট ভরছে? ডেফিনেটলি নয়। কাজেই একটা চালের দানার ভাত যখন যদি তোমার পেট না ভরাতে পারে, তাহলে তো কি করতে হবে? অনেকটা একটা নির্দিষ্ট পরিমাণ ভাত তোমাকে খেতে হবে। কখনো আমরা গুণে দেখি, কারণ তার পরিমাণ অনেক। সিমিলারলি অনেকগুলো ইলেকট্রন যদি একত্রিত হয়ে যায়, বাঞ্চ অফ ইলেকট্রন, টেকনিক্যালি bunch of electron যদি একত্রিত হয়ে যায়, they togetherly is capable to do something, to do some work। মানে সাপোজ মনে করা যায় একটা কপারের পিস, একটা কপারের পিস, এই কপারের পিসে প্রচুর সংখ্যায়, এটা যদি আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে এটা যদি 1 সেন্টিমিটার কিউবিক হয়, তাহলে ফ্রি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8.5 into 10 to the power 22। এতগুলো ফ্রি ইলেকট্রনের মধ্যে, তো এই এতগুলো ফ্রি ইলেকট্রন মানে 8.5 এর পরে 22টা শূন্য, 22 নাম্বারস অফ জিরো, এত এত অনেক বড় সংখ্যা হয়েছে। এতগুলো ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন মিলে একটা কাজ করতে পারে। কাজেই
চার্জের ইউনিট যদি তুমি জিজ্ঞেস করো এর ইউনিট কি হবে, তো একটা ইলেকট্রনের চার্জকে ইউনিটে স্পেসিফাই করা খুবই কঠিন। কাজেই আমরা একটা বাঞ্চ অফ ইলেকট্রন নিয়ে তার একটা ইউনিট দিই। কিরকম, আমরা 625 ইন্টু 10⁻16 625 ইন্টু 10⁻16 এতগুলো নাম্বার অফ ইলেকট্রন, আমরা বলি এতগুলো নাম্বার অফ ইলেকট্রন একত্রিত করলে যে পরিমাণ চার্জ হয় সেটাকে বলি 1 কুলম্ব। 1 কুলম্ব, এতগুলো ইলেকট্রন 1 কুলম্ব চার্জ। তার মানে দেখো এখান থেকেই তুমি এই সংখ্যাটা পেয়ে যাবে। কোথা থেকে এলো, আমি বলেছি কি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁹। এটা কটা ইলেকট্রন লাগে এত চার্জের জন্য, একটা ইলেকট্রন। তাহলে 1 কুলম্ব চার্জ, এত কুলম্ব চার্জের জন্য একটা ইলেকট্রন লাগে। তাহলে 1 কুলম্ব চার্জ হতে কতগুলো ইলেকট্রন লাগবে, অনেক 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 বেশি। 1/1.6 ইন্টু 10⁻⁻⁹ সংখ্যাটা যেটা দাঁড়াবে ক্যালকুলেশন করলে সেটা এরকম 625 ইন্টু 10⁻16 625 ইন্টু 10⁻16 এতগুলো সংখ্যা ইলেকট্রন, 1 কুলম্ব ইলেকট্রন। তাহলে এই 1 কুলম্ব চার্জ এর কি কিছু করার ক্ষমতা থাকবে? অবশ্যই, কারণ এটা মেইনলি করে প্রচুর সংখ্যায় ইলেকট্রন একত্রিত হলে তবে একটা ইউনিট গেইন করে, একটা ইউনিট হয় 1 কুলম্ব চার্জ। আমরা আজকে পর থেকে জানবো যে 1 কুলম্ব চার্জ হতে গেলে 625 6 to 5 into 6 10⁻16 টা এত নাম্বার ইলেকট্রন লাগবে। বাঞ্চ অফ ইলেকট্রন। তোমরা ভাববে তাহলে এত ইলেকট্রন কতটা জায়গা জুড়ে থাকবে, খুব 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 অল্প জায়গা জুড়ে থাকবে, কারণ আমি আগে দাবি করছি 1 সেন্টিমিটার প্রকার কিউবে এতগুলো ইলেকট্রন কিন্তু থাকতে পারে। এখান থেকে আমরা শিফট হয়ে যাব আজকের সেকেন্ড টপিক, যেটা হচ্ছে কারেন্ট। সো কারেন্ট হচ্ছে কোন একটা কন্ডাক্টরকে আগে আমরা মাস দিই, কোন একটা কন্ডাক্টর নিয়ে সেই কন্ডাক্টর মিন্স যার মধ্যে ফ্রি ইলেকট্রন রয়েছে। মনে করছে যে এটা একটা কপার কন্ডাক্টর, মনে করছে এটা একটা কপার, এর মধ্যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা আছে। আচ্ছা, ইলেকট্রন ফ্রি আর ভ্যালেন্স ইলেকট্রন এই দুটো টার্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি বলি যে সাপোজ দ্যাট কপার, তো কপারের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন থাকা মানে এই কন্ডাক্টর ফ্যামিলি 1 2 3, 1 অথবা 2 অথবা 3 এর লাস্ট অরবিট। এই আপাতভাবে এই ভ্যালেন্স ইলেকট্রন এখন এর ফ্যামিলিকে ছেড়ে বেরিয়ে যায়নি, কাজেই এই ফ্যামিলির মধ্যে রয়েছে। এই ইলেকট্রনটা যদি এখান থেকে বেরিয়ে না যায়, এই জায়গাটা যদি ছেড়ে না পায়, তাহলে একে ফ্রি ইলেকট্রন বলা যাবে না। আপাতত ভাবে এর ভ্যালেন্স ইলেকট্রন এ এখনো ফ্রি। তাহলে কি করে ফ্রি হতে পারে? বলে রাখি, যতক্ষণ একটা ইলেকট্রন ভ্যালেন্স থেকে ফ্রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ইলেকট্রনটাকে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানোর কাজে লাগানো যাবে না। কাজেই থেকে ফ্রি হতে হবে। কি করে ফ্রি করব? ইলেকট্রন ডিমান্ড করছে যে প্রত্যেক ইলেকট্রন যারা ইনার অরবিটেও ইলেকট্রন রয়েছে, কিন্তু এই প্রত্যেক ইলেকট্রন যেমন তারা ইউনিক পজিশনে রয়েছে, মানে তাদের পজিশন যেমন এক নয়, লাস্ট অরবিটে একটাই ইলেকট্রন থাকে, তাদের পজিশন যেমন এক নয়, একইভাবে জেনে রাখো কি এদের এনার্জিও এক নয়, এদের এনার্জিও আলাদা। তার মানে ইচ ইলেকট্রন হ্যাভিং ইউনিক এনার্জি লেভেল, মানে পরিষ্কারভাবে বলতে চাই কি, একদম যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের একদম কাছাকাছি থাকে, সেই ইলেকট্রন গুলো
লেস এনার্জেটিক। লেস এনার্জেটিক মানে প্রথম অরবিটের ইলেকট্রনের যা এনার্জি লেভেল তার যা শক্তি দ্বিতীয় অরবিটের ইলেকট্রনের তার থেকে বেশি শক্তি। প্রথম অরবিটের থেকে দ্বিতীয় অরবিটের ইলেকট্রনের বেশি শক্তি, তারপর তৃতীয় অরবিটের ইলেকট্রনের আরো বেশি শক্তি এনার্জি লেভেল, এবং লাস্ট অরবিটের ইলেকট্রন সব থেকে বেশি এনার্জেটিক। এবং এই এনার্জি কম বেশি হয়েছে শুধুমাত্র তাদের এই পজিশনগত পার্থক্যের জন্য, তাদের এই অবস্থানগত পার্থক্যের জন্য এদের আলাদা আলাদা এনার্জি। আমি এর অনেক এনার্জি লেভেল হওয়া সত্ত্বেও এ এখনো বাইরে বেরোতে পারেনি। এনার্জি ছাড়া, এক্সট্রা এনার্জি ছাড়া কোনো ইলেকট্রনই তার নিজস্ব অ্যাটমিক স্ট্রাকচার অ্যাটম ফ্যামিলি ছেড়ে বাইরে বেরোতে পারে না। কিভাবে একে বাইরে বের করেছে? তো এটা ডিমান্ড করছে যে ওকে আরো কিছু এনার্জি দিতে হবে। কেন এই ইলেকট্রনটা এখান পর্যন্ত রয়েছে, কেন সে এখানে যেতে পারে, বাইরে বেরিয়ে যেতে পারে, অ্যাটমিক স্ট্রাকচার থেকে বাইরে বেরিয়ে যেতে পারে, কারণ এই অনেকটা এনার্জেটিক। কিন্তু তার সত্ত্বেও বাইরে বেরোনোর জন্য যতটা এনার্জি প্রয়োজন তার মধ্যে থেকে কিছুটা এনার্জি ঘাটতি রয়েছে। ইলেকট্রন ডিমান্ড করছে কি কি এনার্জি দিলে ও বেরোবে। ওকে হিট এনার্জি দেওয়া যেতে পারে, ওকে সাউন্ড এনার্জি দেওয়া যেতে পারে, লাইট এনার্জি দেওয়া যেতে পারে, এন্ড পোটেনশিয়াল এনার্জি। এতগুলো এনার্জির মধ্যে যে কোনো এনার্জি ওকে দেওয়া যেতে পারে, এবং দিলে ওর যেটুকু ফ্রি হওয়ার জন্য আরো যেটুকু বাকি রয়েছে সে পেয়ে এই ফ্যামিলি ছেড়ে বেরিয়ে। মনে করো যে এই অ্যাটমটা এই কপারের মধ্যে রয়েছে, এটা লাস্ট শেল। এই লাস্ট শেলে যে এই ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে এখানে আসে। বেরিয়ে এখানে আসা মানে তোমাদের জানিয়ে রাখি, বেরিয়ে এখানে আসা মানে কিন্তু সেই মেটেরিয়াল কিংবা মেটেরিয়াল থেকে বেরিয়ে গেল না, সেই মেটাল কিংবা মেটেরিয়ালের মধ্যেই থাকলো। বাট এর তখন পার্টিকুলার কোনো অ্যাটম ফ্যামিলি নেই, সে কখনো অন্য একটা অ্যাটমের অরবিটে যাচ্ছে, মানে ফ্রি, কমপ্লিটলি ফ্রি, সে কোনো বন্ধনের বাধা নেই, কমপ্লিটলি ফ্রি। এই ইলেকট্রনটা কখনো এই পাশের অ্যাটমের অরবিটে যাচ্ছে, আবার কখনো এখান থেকে ধাক্কা খেয়ে এখানে যাচ্ছে, কিন্তু কখনোই সে মেটাল ছেড়ে বেরোচ্ছে। তার মানে রিলেটিভলি এই মেটালের মধ্যে ইলেকট্রনের প্রোটন সংখ্যা সমান রয়েছে। মানে এখান থেকে বেরিয়ে গেছে মানে যে এই জায়গাটা পজিটিভ হতে পারে, কিন্তু এই মেটালটা থেকে বেরিয়ে যায়নি যেহেতু, কাজেই এই মেটালটা কিন্তু কমপ্লিটলি ইলেকট্রিক্যালি নিউট্রাল। আমি বলছি তাহলে একে ফ্রি করতে হবে। ফ্রি করতে গেলে আমাদের সব থেকে যেটা সহজ উপায় সেটা হচ্ছে হিট এনার্জি। হিট এনার্জি কিভাবে দিতে পারি? তো দেখো, এক 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 0 ডিগ্রি টেম্পারেচারে এই কপার হোক, অ্যালুমিনিয়াম কিংবা তুমি অন্যান্য যে সমস্ত কন্ডাক্টিং মেটেরিয়াল লাইক সিলভার, স্টিল এরা যারা রয়েছে 0 ডিগ্রি তাপমাত্রায়, 0 ডিগ্রি টেম্পারেচারে এরা প্রত্যেকেই ইনসুলেটরের মতো আচরণ করে। কেন? কারণ এদের তাপমাত্রা কমের জন্য এদের কোনো ইলেকট্রন ফ্রি হতে পারে না, ফ্রি হয়ে বাইরে বেরিয়ে যেতে পারে না, কাজেই ওরা ভ্যালেন্স শেলই থাকে, মুক্ত ইলেকট্রন হতে পারে না। তাহলে ইলেকট্রনকে মুক্ত করতে গেলে ওকে টেম্পারাইজ করতে হবে, ওকে তাপ দিতে। তাহলে 0 ডিগ্রি থেকে যদি তাকে আমরা রুম টেম্পারেচারে আনি, রুম টেম্পারেচার অন অ্যান এভারেজ 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় যদি আনি, তাহলে এক রুম টেম্পারেচারে এই কপারের মেটেরিয়ালটায় বিলিয়ন্স নাম্বার ইলেকট্রন ফ্রি হয়ে যাবে। যদি একটা ইলেকট্রনই ফ্রি হতে পারে একটা অ্যাটম থেকে, একটা অ্যাটম সর্বোচ্চ একটা ইলেকট্রনকে ফ্রি করতে পারে, আর তাতেই ইলেকট্রন সংখ্যা অনেক, আর তাতেই একটা ইলেকট্রন ফ্রি বললেই এর মধ্যে বিলিয়ন্স নাম্বার অফ ফ্রি ইলেকট্রনের উপস্থিতি এসে যাবে। তার মানে এই কপার মেটেরিয়ালটা রুম টেম্পারেচারে এই মুহূর্তে সাধারণ ঘরের তাপমাত্রায় 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই কপার মেটেরিয়ালটা
এই কপার মেটেরিয়ালটার মধ্যে হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অলরেডি উপস্থিত রয়েছে এবং এরা যখন মুক্ত হয় এদেরকে দিয়ে টানা হাঁচড়া করা অত্যন্ত সহজ। কিভাবে সেটা টানা হাঁচড়া করা লক্ষ্য করো, যদি এদের অ্যাক্রসে একটা ব্যাটারি, এই কপার স্টিলটা অ্যাক্রসে একটা ব্যাটারি কানেক্ট, ব্যাটারি কি, ব্যাটারির একটা নেগেটিভ টার্মিনাল থাকে আর একটা পজিটিভ। তো নেগেটিভ টার্মিনালটা বেসিক্যালি হিউজ নাম্বার অফ ইলেকট্রন এক্সেস রয়েছে, মানে এখানে যতটা ইলেকট্রন থাকার কথা তার থেকে অনেক বেশি সংখ্যা ইলেকট্রন এখানে রয়েছে, মানে প্রোটনের থেকে ইলেকট্রন আরো বেশি রয়েছে। আর পজিটিভ টার্মিনাল মানে হচ্ছে এখানে ইলেকট্রন বের করে নাও একটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল। এই পজিটিভ হয়েছে এই কারণে কি এখান থেকে ইলেকট্রন তুলে নেওয়া হলে একটা বডি থেকে ইলেকট্রন তুলে নেওয়া হলে সে পজিটিভ হয়ে যাবে। এই পরিমাণ ইলেকট্রন আবার নিয়ে গিয়ে এর কাছে চাপিয়ে দেওয়া হয়েছে। নেগেটিভ টার্মিনাল হয়েছে এই কারণে ইলেকট্রন এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এক্সেস ইলেকট্রন আর ইলেকট্রনের চার্জ এখানে নেগেটিভলি চার্জ হয়ে আছে। তো যখন এরা ব্যাটারিও চায় না যে এখানে এক্সেস ইলেকট্রন থাক, আর এই পজিটিভ টার্মিনাল চায় না যে ওর ইলেকট্রন এখান থেকে হারিয়ে যাবে। ও ইলেকট্রন যেগুলো লুজ করে গেছে সেগুলো ও পাওয়ার জন্য চেষ্টা করছে, আর নেগেটিভ টার্মিনালে যত ইলেকট্রন এক্সট্রা এসে বসেছে সেই ইলেকট্রন গুলো ও ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটা ব্যাটারিকে যতক্ষণ না তুমি তাদের সংযোগ করছো, নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল সংযোগ করছো, ততক্ষণ ধরে এইখানে যে এক্সেস ইলেকট্রন, সাপোজ মনে করা যাক কি এখানে 100টা ইলেকট্রন এসে বসে গেছে এক্সট্রা, কোথা থেকে গেছে না এখানে থেকে 100টা ইলেকট্রন চলে গেছে, তার মানে মাইনাস হয়ে গেছে 100টা ইলেকট্রন। তো মাইনাস 100টা ইলেকট্রন চলে গেছে মানে প্রোটন বেশি হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই টার্মিনালটা পজিটিভ হয়ে গেছে। আর এখানে 100টা ইলেকট্রন এসে চেপে বসেছে মানে ইলেকট্রন প্লাস হয়েছে, দ্যাট ইজ ওয়াই এটা নেগেটিভ চার্জটা নেগেটিভ। এবারে এরা এটা ছেড়ে দিতে চায় আর এটাকে নিতে চায়। তো যতক্ষণ না তুমি তাদের একটা রাস্তা দিচ্ছ, এরকম যদি তাদেরকে কানেক্ট করে দেওয়া হয়, হুড়মুড় করে সমস্ত ইলেকট্রন যতগুলো ইলেকট্রন 100টা ইলেকট্রন বেশি ছিল সে আবার রিটার্ন করে দেবে। ব্যাটারিতে তাই বলা হয়, একটা প্লেট থেকে ইলেকট্রন তুলে আর একটা প্লেটে বসিয়ে দেওয়া। তো এখানে ব্যাটারিটা দেওয়া হয়েছে মানে ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছে, এখানে যদি মনে করা যায় 100টা ইলেকট্রন বেশি হয়েছে আর এখানে 100টা ইলেকট্রন কম হয়েছে, দ্যাট ইজ নেগেটিভ। লুজ করে গেছে 100টা ইলেকট্রন, এই 100টা ইলেকট্রনের ছিলেন কোথা দিয়ে ছিলেন, তার একটা পথ ছিল, সেই পথটা তুমি নিয়েছো একটা কপার কন্ডাক্টর। এখানে এই কপার কন্ডাক্টরে হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন হচ্ছে, হিউজ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। কি হবে যখনই এই রাস্তাটা যখন প্রোভাইড করা হলো তখনই ইলেকট্রন চাপ দেবে, ইলেকট্রন চাপ দিলে এর মধ্যে হয়ে গেল তো কন্ডাক্টর কি দিয়ে কানেক্ট করবে, কন্ডাক্টর দিয়ে কানেক্ট, কন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে কানেক্ট। এখান থেকে ইলেকট্রনের একটা প্রেসার অ্যাপ্লাই হবে, ইলেকট্রনের যে প্রেসার অ্যাপ্লাই হবে গোটা সিস্টেমের ইলেকট্রনের প্রেসার, ইলেকট্রনের উপরে প্রেসার অ্যাপ্লাই হবে, কারণ এইসব জায়গায় প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন গোটা সিস্টেমের উপরে। এখান থেকে যখন একটা ইলেকট্রন জাস্ট পুশ করবে তখন গোটা সিস্টেমটা ইলেকট্রন মরবে, তখন এখান থেকে ইলেকট্রনটা একটা ইলেকট্রন পজিটিভ বেশি কম। এভাবে পুরো 100টা ইলেকট্রন যতক্ষণ না এখানে এসে জমা হচ্ছে, যেটা হারিয়ে যাওয়া ইলেকট্রন যে পরিমাণ, সেই পরিমাণ ইলেকট্রন যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ ধরে এই দিক দিয়ে একটা ইলেকট্রনের ফ্লো চলতে থাকবে। কিসের ফ্লো? ইলেকট্রনের। এটাকে বলা হয় ইলেকট্রনিক কারেন্ট। ইলেকট্রনের ফ্লো চলতে থাকবে। কেন? কারণ ব্যাটারি নেগেটিভ ব্যাংক মানে হচ্ছে এক্সেস অফ ইলেকট্রন, সেটাকে আবার শেয়ার করে তারা নরমাল স্টেটে আসতে চায়। মাধ্যমটা কাকে ব্যবহার করেছি? কপার। মনে করে যে কি এখানে কপারের পরিবর্তে তুমি এখানে প্লাস্টিক ব্যবহার করছো, প্লাস্টিক, তাহলে কি হবে? এই পথটা পাবে না। কেন? কারণ ইলেকট্রন যখনই এখানে চাপ দেবে তখন এই প্লাস্টিকে যেহেতু কোনো ফ্রি ইলেকট্রন নেই, কাজেই এর মধ্যে দিয়ে ইলেকট্রনের কোনো ফ্লো পসিবল নয়, কাজেই সেই পথটা পুরোপুরি ব্লক হবে। যখন এটা কপার দিচ্ছ একমাত্র তখনই এটা সম্ভব। সো এই যে ইলেকট্রন ফ্লো হচ্ছে কোথা থেকে? ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল দিকে।
আজকের পর থেকে এটা জেনে রাখবে কি ইলেকট্রনের ফ্লো সবসময় ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে হয়। এটাকে বলা হয় ইলেকট্রনিক কারেন্ট। ইলেকট্রনিক কারেন্ট। এবং তার সাথে কনভেনশনাল যে কারেন্ট, কনভেনশনাল কারেন্ট ফ্লো হয় ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ। কনভেনশনাল কারেন্ট ফ্লো হয় ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ। কনভেনশনাল কারেন্ট, ইলেকট্রনিক কারেন্ট হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, এবং কনভেনশনাল কারেন্ট যেটাকে আমরা মেজার করি, কনভেনশনাল কারেন্ট ফ্লো হয় ব্যাটারির পজিটিভ টু নেগেটিভ। কি সেই কনভেনশনাল কারেন্টটা? ভালো করে লক্ষ্য করো, এই পার্টটা একটু ভালো করে লক্ষ্য করো যে আমি যখন এখানে মনে করা যাক কিছু সংখ্যক ইলেকট্রন এর ভিতরে ফ্রি অবস্থায় আছে, যদিও রয়েছে অনেক, আমি কয়েকটা নাম এখান থেকে যখন একটা ইলেকট্রন পুশ করবে, ডেফিনেটলি এইখানে অবস্থিত ইলেকট্রনটা এই ইলেকট্রনকে পুশ করবে। এই ইলেকট্রন যখন পুশ করবে তখন এই ইলেকট্রনটা আগের দিকে একে পুশ করবে, এই ইলেকট্রন একে পুশ করবে, এই ইলেকট্রনকে পুশ করবে। কারণ ইলেকট্রন কখনো একসাথে মিলবে না, তারা একে অপরকে খেলবে। এই ইলেকট্রন একে ঠেলবে, এই ইলেকট্রন একে ঠেলবে, আমি বলছি যখন এই ইলেকট্রনটা এইটুকু কপার স্ট্রিপকে একটু ভালো করে লক্ষ্য করো, এই ইলেকট্রনটা যখন এখান থেকে বেরিয়ে আসলে এই যে প্লেসটা হয়ে যাচ্ছে, এই জায়গাটা এই ইলেকট্রনটা থাকছে না, এই জায়গাটা গ্যাপ হয়ে যাচ্ছে, এই এরিয়াটা গ্যাপ হয়ে যাচ্ছে। একটা ইলেকট্রন এই স্ট্রিপ থেকে পুরোপুরি বেরিয়ে গেছে, সেই জায়গা থেকে বেরিয়ে যাবে। এই জায়গার এ তো কোনো না কোনো একটা অ্যাটমের ইলেকট্রন ছিল, তাহলে এই মেটালটা একটা ইলেকট্রন লুজ করে গেল, যে ইলেকট্রনটা এদিকে চলে আসছে। তাহলে এই জায়গাটায় ওই প্রোটনটার চার্জটা স্টে করে, প্রোটনের চার্জটা পজিটিভ চার্জ। মজার ব্যাপার হচ্ছে যখন ফার্দার আরেকটা ইলেকট্রন পুশ করবে, যদিও খুব দ্রুত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ইলেকট্রন যাচ্ছে, আমি দেখাচ্ছি খুবই স্লো মোশনে, যখন আরেকটা ইলেকট্রন এই জায়গায় প্রবেশ করে যাবে, এটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে, অনায়াসে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, কারণ ডিসিমিলার চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করবে। এই ইলেকট্রনকে যখন এখানে টেনে নেবে, এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে, তখন কার্যত এই জায়গাটা দুই ইলেকট্রনে ভরে গেল। এখানে একটা প্রোটন বেশি ছিল, যে জায়গায় প্রোটন বেশি ছিল, কেন ইলেকট্রনকে লুজ করেছে, সেই জায়গায় দুই ইলেকট্রন আরেকটু চলে আসলে এই জায়গাটা কার্যত ইলেকট্রন শূন্য হয়ে যায়। এই জায়গা থেকে ইলেকট্রনটা শূন্য হয়েছে, তাহলে এই জায়গাটা ইলেকট্রন শূন্য হয়ে গেল। সেও তো এই জায়গাটায় একটা অ্যাটম ছিল, তার প্রোটনের অংশীদার ছিল, তাহলে এই জায়গাটায় ফার্দার এই জায়গায় পজিটিভ হলো। লক্ষ্য করো, পজিটিভ এখানে ছিল, সেই পজিটিভ সরে এখানে। ফার্দার আবার যখন এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, তখন এই জোনটা নিউট্রাল হয়ে যাবে, কারণ এর প্রোটন ছিল, ইলেকট্রন সরে গেছিল, তাই পজিটিভ হয়েছিল। আর একটা ইলেকট্রন এসে যখন জায়গাটা করে দিল, তখন এই জায়গার ইলেকট্রনটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, এই জায়গার ইলেকট্রন চলে গেছে। যখন চলে গেছে, তখন এই জায়গাটা পজিটিভ হয়ে গেল। এভাবে পরবর্তীতে এই জায়গাটা পজিটিভ হবে, তার পরবর্তী সময় এই জায়গাটা পজিটিভ হবে, তার পরবর্তী সময় এই জায়গাটা পজিটিভ। একটা জিনিস লক্ষ্য করছো, ইলেকট্রন ছুটছে ডান দিক থেকে, আমার এই ডান দিক থেকে বাঁ দিক ইলেকট্রন ছুটছে। আর পজিটিভ চার্জ কোথায় আগে গেইন করলো? পজিটিভ চার্জ গেইন করলো আগে এই জোনে পজিটিভ চার্জ গেইন করলো, আগে এই জোনে পজিটিভ চার্জ গেইন করলো, তারপর পজিটিভ চার্জ এখানে আসলো, তারপর পজিটিভ চার্জ এখানে আসলো, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। আচ্ছা ভাই, পজিটিভ চার্জের ডাইরেকশনটা এরকম হলো না? পজিটিভ চার্জের ডাইরেকশনটা এইদিকে হলো না? পজিটিভ চার্জের ডাইরেকশনটা যদি এরকম হয়, তাহলে পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করে আমরা বলি পজিটিভ চার্জটাকে কনভেনশনাল কারেন্ট, এবং এটাকে আই দিয়ে ডিনোট করি, বড় হাতের আই দিয়ে ডিনোট করি, সামটাইমস স্মল লেটারের আই দিয়ে ডিনোট করি। পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করে সেদিকটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট, আর নেগেটিভ চার্জ দ্যাট ইজ ইলেকট্রন যেদিকে ফ্লো করছে সেদিকটাকে বলা হয় ইলেকট্রনিক কারেন্ট। এবারে কারেন্টের ইউনিট, তো কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। সায়েন্টিস্ট একজন ওনারে কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার।
নিউটন সাইন রেখে তবে কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে কারেন্টের ডেফিনেশনটা কি হবে? দেখো এই অনেক রকম ডেফিনেশন এমনি বিভিন্ন বইতে আছে, কিন্তু কনভেনশনালি আমরা যেটা বুঝি কারেন্টকে ডিফাইন করা যায় না, কারেন্টকে এক্সপ্লেইন করা যায়। আমি অন্তত সেটা বুঝি কারেন্টকে এক্সপ্লেইন করাটা অনেক বেটার। যে কোনো সিস্টেমের মধ্যে দিয়ে, কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন একটা নির্দিষ্ট ডাইরেকশন চার্জের ফ্লো হবে, ইলেকট্রনের ফ্লো হবে, তখন আমরা বলতে পারবো, তখন আমরা ডিমান্ড করতে পারবো যে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। লক্ষ্য করার ব্যাপারটা যে কারেন্টকে কিভাবে ডিফাইন করছে, এর মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এর মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এমনি করে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তবেই এইদিকে পজিটিভ চার্জটা ফ্লো করছে, এইদিকে পজিটিভ চার্জটা ফ্লো করছে। সুতরাং ইলেকট্রনিক কারেন্ট অর্থাৎ ইলেকট্রন ফ্লো না হলে, কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো না হলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া সম্ভব নয়। দ্যাট ইজ ওয়াই ম্যাক্সিমাম বুকে লেখা থাকবে যে ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড কারেন্ট, ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড কারেন্ট। বেসিক্যালি ব্যাপারটা সেরকম নয়, ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করে, কিন্তু কারেন্ট ফ্লো করার জন্য মেইনলি রেসপন্সিবল হচ্ছে ইলেকট্রন। একটা নির্দিষ্ট ডাইরেকশনে ইলেকট্রনের ফ্লো মানেই হচ্ছে চার্জের ফ্লো, আর চার্জের ফ্লো হলেই বলা যাবে কারেন্টের ফ্লো হচ্ছে। ডেফিনেটলি এদিকে নেগেটিভ চার্জ ফ্লো হবে আর এদিকে পজিটিভ চার্জ ফ্লো হবে। কিন্তু কিভাবে মেজার, কারেন্টকে কিভাবে মেজার? তো আবারও যদি একটা কন্ডাক্টর, একটা কপার স্ট্রিপকে আমি এক্সাম্পল হিসাবে নিই, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, নেগেটিভলি টেন্ডেন্ট এইদিকে ইলেকট্রনিক কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এবং এইদিকে কনভেনশনাল কারেন্ট আই হচ্ছে, কনভেনশনাল কারেন্ট আই ফ্লো হচ্ছে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ কনভেনশনাল কারেন্ট আই হচ্ছে। কতটা পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, পরিমাণটা কত, ওই পরিমাণ যখনই ডিটারমাইন করতে যাব তখন তাকে একটা ইউনিট প্রোভাইড করতে হবে, যে ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার। কিভাবে না, এটাকে মেজার করা হয় যে পার সেকেন্ডে কত কুলম্ব চার্জ হচ্ছে, এক সেকেন্ডে। তাহলে কি রেট, কি রেটে ওর মধ্যে দিয়ে চার্জটা হচ্ছে, কি রেটে, হাউ মাচ রেট। তার মানে যদি এক সেকেন্ডে এর মধ্যে দিয়ে, এক সেকেন্ডে এর মধ্যে দিয়ে এদিকে আই ফ্লো হচ্ছে এবং ঠিক উল্টো দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এক সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জ হয়, তাহলে বলা যাবে যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে। এমন কারেন্টকে যদি মেজার করা হয় তাহলে কারেন্ট ইজ ইকুয়ালস টু কুলম্ব পার সেকেন্ড। মানে এক সেকেন্ডে কত কুলম্ব চার্জ হচ্ছে। যদি এই সিস্টেমের মধ্যে দিয়ে এক সেকেন্ডে, এই সিস্টেমের মধ্যে দিয়ে এক সেকেন্ডে 2 কুলম্ব চার্জ হয়, এক সেকেন্ডে 2 কুলম্ব চার্জ হয়, তাহলে বলা যাবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে। আবার অন্য কোনো সিস্টেমে যদি এক সেকেন্ডে 5 কুলম্ব চার্জ হয়, তাহলে সেই সিস্টেমের কারেন্ট হবে 5 অ্যাম্পিয়ার। মোদ্দা কথা কারেন্ট ইজ ইকুয়ালস টু কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব তাহলে ইউনিট হচ্ছে কুলম্ব ওভার সেকেন্ড, আর কুলম্ব ওভার সেকেন্ড ইজ ইকুয়ালস টু অ্যাম্পিয়ার। এই বড় হাতের এ দিয়ে নির্ণয় করা হয়, কুলম্ব পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু অ্যাম্পিয়ার। ওকে, এখন লক্ষ্য করো কুলম্ব ইজ আ স্কেলার কোয়ান্টিটি, চার্জ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, সেকেন্ড টাইম সেও একটা স্কেলার কোয়ান্টিটি, দ্যাট ইজ ওয়াই কারেন্ট is a scalar quantity. অনেক সময় বলা হয় যে কারেন্টের ম্যাগনিটিউড has direction, that is why কারেন্ট ভেক্টর কোয়ান্টিটি। না, একদমই নয়, কারণ চার্জ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, টাইম সেকেন্ড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, that is why কারেন্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। সবথেকে বড় কথা পরে জানতে পারবে যে কারেন্ট ভেক্টর রুল মানে না, কারেন্ট ভেক্টর রুল মানে না, সেই কারণে কারেন্ট স্কেলার কোয়ান্টিটি। নেক্সট ক্লাসে বেসিক ইলেকট্রিসিটি আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি, ততক্ষণ সঙ্গে থেকো। থ্যাংক ইউ।